মেদিনীপুর মেডিকেলের দিকে। সেখানে আবারও মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল, আর এই অভিযোগকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে ভর্তি আইসিইউতে একজন এবং সরেজমিনে মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য ভবনের প্রতিনিধি। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই মুহূর্তে কি আপডেট? কিন্তু তদন্ত চলছে। যে স্বাস্থ্য আধিকারিকরা এসেছিলেন তারা কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন। প্রায় 3.5 ঘন্টা ধরে বৈঠক চলল। বৈঠক শেষে ইতিমধ্যে ফিমেল ওয়ার্ডে তারা কিন্তু আধিকারিকরা গেছেন, যদিও তারা মিডিয়ার সামনে কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। শুধু এটুকু জানা গেছে যে তদন্ত চলছে। তবে এই পুরো ঘটনায় বেশ কতগুলি প্রশ্ন উঠে এসেছে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তরের অপেক্ষায় রয়েছে কিন্তু তদন্তকারী আধিকারিকরা। একদিকে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিক সব মিলিয়ে কিন্তু এই যে স্যালাইন ইস্যু তা নিয়ে কিন্তু জোর তদন্ত চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ধন্যবাদ তোমাকে। গত 5ই জুলাই স্ট্রোক নিয়ে ভর্তি হন মেদিনীপুরের বৃদ্ধা মানসী দে। বুধবার স্যালাইনের পর বুকে জ্বালা অনুভব করেন তিনি। তখনই ছেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেখতে পান। চলতি বছর মার্চে মেয়াদ উত্তীর্ণ এই স্যালাইন। অভিযোগ রোগীর পরিবারে। 2026-এর মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। অভিযোগ তো আমি করবো। কি বললো সুপারের সাথে? স্যার তো তাকে করলো, মানে ওই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করার জন্য বললো, সব স্টক মেনটেন করার জন্য বললো। আজকের এই সেলাইন কিন্তু আজকের নয়, এটা কিন্তু তৃণমূল আমলের। তো যে কন্ট্রাক্টর এটা দিয়েছিলেন শর্ট ডেট সেলাইন, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তাদেরকে ধরা উচিত। আজকে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমার বিশ্বাস বিজেপি সরকার এই ধরনের কন্ট্রাক্টরদের নিশ্চয়ই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। একবার আপনাদের মনে করিয়ে দিই, 2025 সালের জানুয়ারি মাসের কথা। এই মেদিনীপুর মেডিকেলে সেখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠে এসেছিল এবং যার ফলে 5 জন প্রসূতি তখন অসুস্থ হয়ে পড়েছিলেন। যেমনটা জানা গিয়েছিল, তাদের মধ্যে 2 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। আর এবারও সেই মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। যে স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা 3 স্তরীয় চেক আছে। একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি। দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গেল। কি হয়, একটা ওয়ার্ডে যেরকম দেখলেন থরে সাজানো থাকে স্যালাইন, যদি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা জানুয়ারি মাসে কিছু স্যালাইন এসে থাকে, সেটা যদি ব্যবহৃত না হয়, আনাচে কানাচে পড়ে থাকে, চটজলদি কোনো রকম আপৎকালীন ব্যবস্থা বা পরিষেবা দিতে গিয়ে সেটা ব্যবহার হয়। দোষ বা পরিষেবার যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কী করেছে, ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালে, প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষা পথে পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। থ্রেড কালচারের মাথা এসপি দাস, তার কথা নিশ্চয়ই মনে রয়েছে। এবারে তার মেয়েকেই বদলি করলো স্বাস্থ্য ভবন। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত মমতার আমলে বেআইনি নিয়োগ এবং স্বজন পোষণের ফাইল খুললো স্বাস্থ্য ভবন। এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, মমতার আমলে সেই সময়কার দুর্নীতির সেই ফাইল যতই খুলছে, ততই একটার পর একটা বিষয় কিন্তু সামনে আসছে। এবারে এসপি দাসের মেয়েকে বদলি করা হলো। দেখো, তখন যেটা অভিযোগ উঠেছিল, এই এসপি দাস ইনি নর্থ বেঙ্গল লবির তিনি মাথা, এবং তিনি সরকারি চাকুরে না হয়েও, সরকারি কোনো হাসপাতালে যুক্ত না থেকেও, একজন চেম্বারে ডাক্তার হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন, এমন গুরুতর অভিযোগ উঠেছিল। এবং এসপি দাসের বিরুদ্ধে থ্রেড কালচার অভিযোগ আর্জি করার সময় তখন তীব্রভাবে সামনে চলে আসে। তার মেয়ে রিয়াল দাস
তিনি হেলথ সার্ভিসে ছিলেন। হেলথে দু রকম চাকরি হয়, একটা হেলথ সার্ভিস, সেখানে বিভিন্ন ধরনের হেলথে কাজকর্ম হয়, আর একটা হচ্ছে এডুকেশন, মেডিকেল এডুকেশন, যেখানে মেডিকেল কলেজ শিক্ষা রয়েছে, টিচার অন, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপাল, এই পর্যায়টা রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে। তিনি ছিলেন সার্ভিসে চাকরিতে, তাকে এসপি দাসের মেয়ে বলে ক্ষমতা বলে সম্পূর্ণভাবে বেআইনি নিয়োগ করা হলো ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, আইওপি, অর্থাৎ একদম এসএসকে হাসপাতাল লাগোয়া যে হাসপাতাল রয়েছে, যেখানে মানসিক রোগ সংক্রান্ত, মনোরোগ সংক্রান্ত ট্রিটমেন্ট হয় এবং সেখানে শিক্ষকতা চলে, ছাত্ররা পড়াশোনা করেন। সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলেন। তখনই বিভিন্ন চিকিৎসক সংগঠন এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল যে এসপি দাসের মেয়ে বলি তাকে এখানে বেআইনি নিয়োগ দেওয়া হচ্ছে, যার কোনো স্নাতকোত্তর ডিগ্রি নেই, তিনি কি করে শিক্ষক হয়ে এখানে জয়েন করেন। এই নতুন সরকার আসার পরই সেই ফাইল খুলেছে, বেআইনি নিয়োগ, স্বজন পোষণ থেকে শুরু করে নানান ধরনের ফাইল। সেখানে রিয়াল দাসকে এবার ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হলো তার পুরনো চাকরির জায়গাতে, এবং সেই নোটিশে গভর্নমেন্ট বলে দিয়েছেন যে এইখানে যতদিন চাকরি করেছেন, যত টাকা মাইনে পেয়েছেন, সেই টাকা স্বাস্থ্য ভবনকে ফেরত দিতে হবে। অর্থাৎ চাকরি না খেয়ে তাকে সরিয়ে দেওয়া হলো এবং নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো পুরনো জায়গাতে। এখানেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় নানান যে অভিযোগগুলো উঠেছিল, নতুন সরকার এসে সেই ফাইল খোলা শুরু করলো এবং সেখানে একটা একটা করে ব্যবস্থা নেওয়া শুরু হলো। এই রিয়াল দাস তাই একটা উদাহরণ। ধন্যবাদ তোমাকে। প্রথমত হচ্ছে এসপি দাসের নাম বিভিন্ন জায়গায় এসেছে। উনি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের ছিলেন এবং তার বাড়িতে গিয়ে নাকি বসেও থাকতেন ঘন্টার পর ঘন্টা, এবং তার ফলে তার মেয়ের জন্যই নাকি একটা পদ তৈরি করে পিজিতে তৈরি করা হয়েছিল এবং তাকে চাকরি দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকার জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যক্তির জন্য তো সরকার হতে পারে না। শ্যামাপদ দাস ওনার মেয়ের রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে, ওনার রিয়েল পোস্টিং যেখানে হওয়া উচিত সেই রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। আনরিয়াল পোস্টিংয়ে ছিলেন, ওনার স্নাতকোত্তর ডিগ্রি নেই, তা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল শিক্ষক চিকিৎসকের পদে, সরিয়ে দেওয়া হয়েছে, যথা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যা যা যদি বেশি পেমেন্ট দিয়ে থাকা হয়, যদি মাইনে বেশি পেয়ে থাকেন, হিসাব করা হবে, সেগুলো সব ঠিকমতো আমরা পূরণ করিয়ে নেব বা অ্যাডজাস্ট করিয়ে নেব। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। তৃণমূল জমানায় দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সবকটাকে সামনে আনতে এবার শ্বেতপত্র প্রকাশের তোড়জোড় শুরু করলো রাজ্য মন্ত্রিসভা, রাজ্য সরকার। নবান্নে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর একটা বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন শিল্পমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও। সূত্র বলছে বিভিন্ন দপ্তর থেকে চাওয়া হয়েছে নথি। অত্যন্ত বড় খবর, তৃণমূল জমানা দুর্নীতির সামনে আনতে শ্বেতপত্র প্রকাশের তোড়জোড়। অর্থমন্ত্রী বিধানসভায় ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন, কি বলেছিলেন শোনাই। আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো, যে ধরনের দুর্নীতি হয়েছিল, যে ধরনের হয়েছিল সব কটা, সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। প্রথমে তো আগে বাংলার অধিকারের শ্বেতপত্রটা ওনারা প্রকাশ করবেন, তারপর নিজেদের রাজনৈতিক এজেন্ডা কি করবেন সেগুলো আমরা পড়ে দেখব। পশ্চিমবাংলা থেকে কর আপনারা আদায় করে নিয়ে গেছেন, বাংলার মানুষ ট্যাক্স দিয়েছে, কিন্তু বাংলার মানুষকে প্রাপ্য দেননি। কোন খাতে কত টাকা, কোন ডিপার্টমেন্টের টাকা পাওনা ছিল, আর ওই আর্থিক বছরের একদম শেষ দিকে একটা টাকা পাঠিয়ে দিয়ে তখন খরচা করা যায় না, ওই গল্প দেখাবেন না। একটা ফিনান্সিয়াল ইয়ারের খরচা করা যায় এমন সময় টাকা এসছে, এইরকম টাকার হিসাব দেবেন। আমাদের সরকারকে জনগণ ভোট দিয়েছে তৃণমূল সরকারের চুরি চামারির বিরুদ্ধে। স্বাভাবিকভাবে
আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে তুলে ধরা যে আগে কি হয়েছে এবং গর্ত কত বড় এটা যদি আপনি না জানেন তাহলে গর্ত ভরাট করার কাজ যারা করলেন তাদের মর্মটা আপনারা বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে আগে বাংলার জনগণকে আমরা দেখাতে চাই, জানাতে চাই, ও জনগণ আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে যে তৃণমূল আমলে কি হয়েছে, কি অন্যায় হয়েছে, এবং এগুলো জানার পর জনগণ বুঝতে পারবেন যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই ভেবেই তারা ভোট দিয়েছেন বিজেপিকে, এবং সেটা আরো আরেকবার তাতে সিলমোহর পড়বে এই তত্ত্বগুলোর মাধ্যমে যে এই চোরেদেরকে না রাখার কাজ, যে না রাখার যে সিদ্ধান্ত সাধারণ মানুষ নিয়েছে, তৃণমূলকে না রাখার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা সঠিক। এদিকে বদলের বাংলায় খুলল আরো একটা ফাইল। আমরা খবর করেছিলাম, আমাদের খবরের জোর 14 বছর পর আবারও ফাইল খুলল বরুণ বিশ্বাস হত্যার, পাক্কা 14 বছর পর। শুটিয়ার নিহত প্রতিবাদী বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি দুজন প্রতিনিধি তারা পৌঁছে গেছিলেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। এর আগে আমরাই তুলে ধরেছিলাম যখন জনতার দরবারে বরুণ বিশ্বাসের পরিবার এসেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, আমরাই তুলে ধরেছিলাম সেদিনকে, তুমি ছিলে স্পটে। বরুণ বিশ্বাসের দিদি কাঁদতে কাঁদতে কার্যত বলছিলেন যে আমরা আর কত প্রমাণ দেব, আমরা ফেড আপ হয়ে গেছি গত সরকারের আমলে বলতে বলতে। আমরা খবর করেছি ধারাবাহিকভাবে, এবং আজকে দুজন আধিকারিক সিআইডি পৌঁছে গেছিলেন। ডিটেল দাও। দেখো, একদমই তাই। 14 বছর ধরে বরুণ বিশ্বাসের দিদি, বরুণ বিশ্বাসের দাদা, বাবা অসুস্থ হয়ে গেছেন, তারপরেও তারা এখনও বিচার চাইছেন। তারা কান্নায় ভেঙে পড়ছেন পরিবার। বারবার তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সময় পর্যন্ত দেননি। এবার বদলের বাংলাতে যেটা হলো, বরুণ বিশ্বাসের দাদা দিদি তারা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এবং সেখান থেকে প্রতিশ্রুতি পেলেন যে তাদের আবার নতুন করে একটা কমিটি তৈরি হবে, সেই স্পেশাল কমিটি তারা এই গোটা ঘটনা তদন্ত করবে, অর্থাৎ ফাইল রিওপেন হবে। এই যে প্রতিশ্রুতি এবং তার সঙ্গে কার্যকারী হয়ে যাওয়া, এই দুটো বিষয় কিন্তু খুব অল্প দিনের মধ্যে হলো। এক সপ্তাহ হয়নি বরুণ বিশ্বাসের পরিবার তারা গেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আজকে শুটিয়াতে বরুণ বিশ্বাসের বাড়িতে, যে ঘরে বরুণ বিশ্বাস থাকতেন, সেই ঘরে সেই সিআইডি পৌঁছে গেলেন। তার দাদা দিদি তাদের সাথে কথা বললেন, ঘটনার দিন কি হয়েছিল, কিভাবে ঘটনা ঘটলো, এবং ঘটনার পর পুলিশের ভূমিকা কী ছিল, কিভাবে তদন্ত হয়েছিল। যে কথা বারবার তার পরিবার বলে এসছে, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সেখানে ইছামতি নদী এবং যমুনা খালের যে বাঁধ দরকার, সেই নির্মাণের জন্য যে টাকা এসেছিল, সেই টাকা নিয়ে নয়ছয় হচ্ছিল এবং তারই প্রতিবাদ করছিলেন বরুণ, এবং সেই কারণেই কিন্তু বরুণ বিশ্বাসকে খুন হতে হয়েছে এমন অভিযোগ তারা বারবার করে আসছিলেন। আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই সময়ের সরকার বা পুলিশ কোনো রকমভাবেই পদক্ষেপ নেয়নি, আর সেই কারণেই সেই পরিবার বারবার বিচারের দাবিতে ঘুরে বেরিয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকে যখন এই সিআইডি টিম এসছেন বা এই বিশেষ টিম তারা যখন তদন্ত শুরু করেছেন, স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে একটা খুশি আছে যে তারা এবার মনে করছেন হয়তো এবার তাদের এই কেস রিওপেন হলে সাজার একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু বরুণ বিশ্বাসের পরিবার এর আগে বারংবার তারা এর আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, যে কথা তারা বলছিলেন, তারা সরকারের কাছে গেছেন, বিচারের জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছেন, কিন্তু ফল কিছু হয়নি। 4 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন বরুণ বিশ্বাসের পরিবার জনতার দরবারে। তারপরে আজকে 9 তারিখ আমরা দেখতে পাচ্ছি সিআইডির দুজন আধিকারিক তারা তড়িঘড়ি পৌঁছে গেছিলেন বরুণ বিশ্বাসের বাড়িতে। যে আমরা যে আবেদন করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা মানে হয়তো যে ফাইলটা যদি খোলা যেতে পারে সেই ব্যাপারে ওনারা কথাবার্তা বললেন, বরুণ সম্পর্কে জানলেন, বরুণের অ্যাক্টিভিটি জানলেন। এই ওপেন বলতে কি, ওপেন তো রয়েছেই, ওপেন রয়েছে। এটাকে যদি মানে রিইনভেস্টিগেশন, পুনর্তদন্ত যদি করা যায়, রিইনভেস্টিগেশন যদি করা যায়, সেটাই। আসলে আমরা প্রথম থেকেই, আমার ভাই খুন হওয়ার পর থেকে আমাদের হুমকি দুমকি শাসক দল থেকে, মানে তৃণমূল থেকে, মানে তারা সবসময় চেয়েছে যে বরুণ বিচার যাতে না পায়, তাদের পরিবারকে উপর আক্রমণ করে তাদের হুমকি দুমকি দিলে হয়তো আমরা থেমে থাকব, যার জন্য তদন্তটা এগোয়নি, সঠিক তদন্ত করেনি। আমরা সঠিক তদন্ত চাই, যে তার সঠিক লোক ধরা পড়ুক, সঠিক খুনিরা ধরা পড়ুক। সিআইডি যদি মনে করেন যে কোনো বিষয়ে ফাইল খোলার দরকার আছে, তদন্ত হবে, নিশ্চয়ই সিআইডি করবেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে সিআইডি যদি মনে করেন কোনো ক্ষেত্রে তদন্তের প্রয়োজন, তো তারা করবেন। কাউকেই রেয়াত করা হবে না। এতদিন ধরে যারা পলিটিক্যাল ইমিউনিটি পেয়ে দুর্নীতির সঙ্গে ছিলেন, এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শুধু নয়,
রাজ্য সরকারগুলিও দুর্নীতিকারীদের আড়াল করার দায়িত্ব নিয়েছিল, সেই জিনিস বন্ধ হয়েছে। এখন জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, এটাই এই নতুন রাজ্য সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে যাদের এতে অসুবিধা হচ্ছে তারা অন্যরকম ষড়যন্ত্র করার ব্যবস্থা করছে, কিন্তু যারা অত্যাচারিত দীর্ঘ প্রায় 50 বছর সময় ধরে, মনে রাখতে হবে বরুণ বিশ্বাসের ঘটনা 15 বছরের ফসল নয়। গাইঘাটা সুটিয়া গ্রামকে প্রায় ধর্ষণ গ্রাম বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দোষীদের তো সাজা হচ্ছিলই না, উল্টো দিকে বরুণ বিশ্বাস খুন হয়ে গেছিলেন। এই রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, দল সরকারের পাশে রয়েছে। এদিকে বারুইপুরে সেখানে নাবালিকা ধর্ষণ খুনে কবির মোল্লার পুলিশি হেফাজত 20 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত কবির মোল্লা আর দিবাকর সর্দার দুজনের সঙ্গে দুজনের যোগাযোগ ছিল আনন্দ সর্দার আর প্রভাস মণ্ডলের সঙ্গেও। কবির মোল্লা তিনি পেশায় ড্রাইভার, আনন্দ সর্দারের সঙ্গে ড্রাইভারি করত এই কবির মোল্লা, আর দিবাকর পেশায় মাছ ব্যবসায়ী। প্রভাস মণ্ডল আর আনন্দ সর্দার মাছ কিনতে আসতো দিবাকরের কাছে, মানে চারজনেই পূর্ব পরিচিত সূত্র সে কথাই বলছে। এনকাউন্টার হয়ে গেলে ভয় পাবো তো, আমাদের ছেলে দোষী নয়, বলছে আমাদের ছেলে ও দোষী নয়, সেই হিসাবে যদি দোষী হয় শাস্তি পাবে, যদি না দোষী হয় ছাড়াবা, এটাই করতে যাচ্ছে। ও ড্রাইভারি করতো? হ্যাঁ ড্রাইভারি করতো, ও ছেলেটা ও ড্রাইভারি করতো, একসঙ্গে ড্রাইভারি করতো, সেই হিসাবে চেনা পরিচয়, সেই হিসাবে হয়তো কথাবার্তা বলেছে, কি হচ্ছে আমরা ঠিক জানি না। তো ভয় লাগবে না? আমাদেরও তো একটা বাড়ির মানুষ সেখানে পড়ে আছে, যে তাকেও কিছু করার নাম করে বাইরে নিয়ে গিয়ে কিসের জন্য করতে পারে না তারা, একটা ভয় তো মানুষের স্বাভাবিক লাগতেই পারে। এইসব চিন্তাতে তো আমরা তো নিজেরা তো স্থির হয়ে থাকতে পারছি না, পাচ্ছি একটু নিশ্চিন্তে, মানে একটু বসতে। একে তো চিন্তা একটা মানুষ ওখানে পড়ে আছে, মানে তো বাড়িতে একটু শান্তি তো পাচ্ছি না, তারপরে এই ফের একটার পরে একটা টেনশন বেড়ে যাচ্ছে, কোন দিকে যেতে পারি আমরা। ব্যাক টু ব্যাক আরও একটা খবর, বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বারুইপুরে এনকাউন্টারের তদন্ত করবে সিআইডিও। মঙ্গলবার রাতে ঠিক কি ঘটেছিল, কি কারণে ধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গুলি করতে বাধ্য হয় পুলিশ, তদন্তে সিআইডি। দেখুন এই খবরের দিকে নজর থাকবে, কারণ এটাই একটা প্রোটোকলের মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে। পাশাপাশি বারুইপুরে বর্বরতার পরই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি। আগে যেখানে পুলিশের ক্যাম্প ছিল সেখানেই এবার হচ্ছে ফাঁড়ি, চলছে মাপজোক। পুলিশ কর্তারাও ঘুরে দেখছেন প্রস্তাবিত ফাঁড়ি। এসপি সাহেব এসছিলেন এবং কালকে গত সাহেব ডিজি সাহেব ফোন করেছিলেন, এবং আমি এই বাড়িটা মানে দিতে রাজি হলাম এখানকার পরিবেশকে সুস্থ রাখার জন্যে। এবং এখানে আগে বিগত দিনে ক্যাম্প ছিল, এটা একটা হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা, যাতে সমস্ত মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারে, একটা ভালো পরিবেশ তৈরি হয়, তার জন্য এটা করে। সাহেব সকালবেলা ইনকোয়ারি করে গেছেন, এখন কাজ চলছে। আগামী শনিবার 11:30টার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এখানে আসবেন, এবং শুভেন্দু অধিকারী মহাশয় বারুইপুর এসপি অফিসে কথা দিয়ে গেছিলেন 1 সপ্তাহের মধ্যে এখানে একটা পুলিশ ফাঁড়ি তৈরি হবে, এবং সেটার যথাযথ ব্যবস্থা উনি করলেন। বারুইপুর খুন ও ধর্ষণের ঘটনার পর সূর্যপুর হাটের কাছেই পুলিশের নতুন আউটপোস্ট। আগে এখানে পুলিশের ক্যাম্প ছিল, এই কমপ্লেক্সেই কিন্তু পুলিশের নতুন আউটপোস্ট হবে। ইতিমধ্যেই এসপি তিনি নিজে এসে পরিদর্শন করে গিয়েছেন, এবং 2টো ফ্লোর জুড়েই কিন্তু পুলিশ আউটপোস্ট হচ্ছে, যেখানে এই ধরনের ঘটনার উপর নজরদারি চালানো হবে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরপাকড় চলেছে পুলিশের তরফ থেকে, গণপিটুনি এবং ইত্যাদিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু পুলিশ। আমি গাড়ি থেকে নেমে কথা বলছি। আমি গাড়ি থেকে নেমে কথা বলছি। বলো কি প্রশ্ন তোমাদের? বলো। দেখো, প্রথম কথা হচ্ছে এই দেখা করাটার সঙ্গে যারা যে কথাগুলো বলছে তার কোনো মিল নেই। সেদিন আমার বাড়ি গেছিলেন,
তোমরা সবাই জানো 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা একলা অনেক সময় কাজ করতে, সেখানে আমার কিছু কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা, পশ্চিমবাংলা বিশেষ করে মহানায়ক উত্তম যেটুকু নিয়ে যে 100 বছর তার যে প্ল্যানিং, সেটা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে, যে কারণ উত্তম যেটু আমার ইমোশন, আমাদের না বাঙালির ইমোশন, এবং আমি মনে করি তিনি শুধু পশ্চিমবাংলার নন, তিনি সারা ভারতবর্ষ বলবো না, মানে ওনার মতন মানে 100 বছর পর আমরা এইভাবেই 200 বছর উত্তম যেটুকু পালন করব। এই সমস্ত আলোচনা হয়েছে। যারা যেটা বলছেন আমি হোয়াটসঅ্যাপে দেখছি, তারা বিশ্বাস করুন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে, আমাদের নিজস্ব সুবিধে অসুবিধে থাকে, সেই কথাগুলো বলার জন্য আসে। না না, এইগুলো আমি এখন বলতে পারবো না, কারণ এইগুলো প্রথমত এখনো এই আলোচনাটাও হয়নি, কিন্তু নিশ্চয়ই যদি কখনো হয়, মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে, সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো এরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা, আমার তৈরি হবে, নিশ্চয়ই তৈরি হবে। চলচ্চিত্র জগতের উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ আসার কথা এক্ষুনি নয়, এইগুলো আলোচনা সেইভাবে হয়নি, তবে আমি আশা রাখছি যে এই প্রত্যেকটা জিনিসই আগামী 3-4 মাসের মধ্যে একটু একটু করে এগোবে। কিন্তু আলোচনা যাই হয়েছে, সেটা সিনেমা বেশি আলোচনা। মহানায়ক উত্তম কুমার, তাঁর 24শে জুলাই আমরা সবাই জানি মৃত্যুদিন, এবং 3rd সেপ্টেম্বর এই বছরটা আমাদের জন্য আরও বড়। মানে আমরা আর্টিস্ট ফোরাম, সারা বাংলা ইন্ডাস্ট্রি, আমরা মানে এটাকে কি বলবো, এই সেন্টেনারিটাকে আমরা মানে রিয়েলি মানে আমরা যাপন করতে চাই। কারণ এরকম কোনো আলোচনাও হয়নি, বিশ্বাস করুন। আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি, যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা কয় যে সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসবো, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা ক্যারিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে, যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার প্রশ্নটা এই কারণে উঠছে কারণ রাজ্যসভা থেকে 3-4 জনের পদত্যাগ, সেই আসনের নির্বাচন, অনেকেই আমার সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে গিয়েও নিস্তার নেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে ছত্রে সুজিতের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইডি। 250 কোটির পুরনিয়োগ দুর্নীতিতে সুজিতের বিরুদ্ধেই 20 কোটির আর্থিক বেনিয়মের অভিযোগ। সুজিত বসুর গ্রেপ্তারির 59 দিনের মাথায় চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। দক্ষিণ দমদম পুরসভার 340 জনের চাকরির সুপারিশ করেছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী, উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। তবে শুধু সুজিত বসুই নন, 186 পাতা চার্জশিটে সুজিতের ছেলে সমুদ্র বসুর নামও রয়েছে। সমুদ্র বসু 2টো সংস্থার বিরুদ্ধেও চার্জশিটে একাধিক অভিযোগ রয়েছে। নাম রয়েছে পুর দপ্তরের তৎকালীন অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের।